আসসালামু আলাইকুম। আজকে এমন একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। অল্প বয়সের একটি ছেলে এমন এক পারফিউম বানায় যা দিয়ে কিনা পুরো বিশ্বের মানুষকে সে তার গোলাম বানিয়ে ফেলে। আসলে এটা কি সম্ভব? তো জানতে হলে পুরো এক্সপ্লেইনে আমাদের সাথেই থাকুন। আর আরেকটি বিষয় না বললেই নয়, অনেকে মুভি এক্সপ্লেন দেখার পরে পুরো মুভিটা দেখতে চায়। তো সেই জন্যই আমি আপনাদের জন্য আমার একটি টেলিগ্রাম চ্যানেল খুলেছি। ওখানে পুরো মুভিটাই আপনারা পেয়ে যাবেন। আর টেলিগ্রামের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের এক্সপ্লেইন। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি যুবক ছেলেকে কারাগার থেকে টেনে হেঁচড়ে বের করা হচ্ছে। আর ওকে দেখে সবাই চিল্লাপাল্লা করছে, ওর মতো পাপী বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আসলে এই ছেলেটির নাম হচ্ছে জন। তখন জনকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়। আর এটা বলা হয় যে মৃত্যুদণ্ডের আগে তাকে অনেক মারা হবে, তার শরীরের ভিতরে রড পুরে দেওয়া হবে। তো চিন্তা করতে পারছেন মানুষ কতটা নির্দয়ী হলে এতটা অত্যাচার করতে পারে মৃত্যুদণ্ডের আগে, তাও আবার। আর এতে সবাই আবার সম্মতিও দেয়। কিন্তু কেন তার প্রতি এত নির্যাতন? কেই বা এই জন? আর এগুলো জানতে হলে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তারপর আমরা দেখতে পাই প্যারিস শহরের একটি বাজারে একজন মহিলা একটি বাচ্চা জন্ম দেয়। অবশ্য এর আগেও এই মহিলাটি আরো 4টা বাচ্চা জন্ম দেয়, কিন্তু সে বাচ্চাগুলো মৃত ছিল। সে ভাবে এ বাচ্চাটাও মৃত, তাই সে মৃত ভেবে ফেলে দিয়ে চলে যেতে নেয়। ঠিক ওই সময় ওখানের লোকেরা দেখে ভাবে এই মহিলাটি বাচ্চা হত্যা করছে, তাই তাকে তারা সবাই মিলে ফাঁসি দিয়ে মেরে ফেলে। তবে যাই হোক, এই বাচ্চাটি একটি সাধারণ বাচ্চা নয়, কারণ তার ঘ্রাণ শক্তি অনেক বেশি ভালো ছিল। সে তার ঘ্রাণ শক্তি দিয়ে বুঝে নিতে পারত যে তার আশেপাশে কি চলছে। আর এই বাচ্চাটির নামই হচ্ছে জন। ওখানকার নিয়ম অনুসারে জন্মের পর কেউ যদি অনাথ হয় তাহলে ম্যাডাম গার্ল নামে একজন মহিলার কাছে অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হতো। কিন্তু জন অনাথ আশ্রমে আসার পরে ওখানকার ছেলেপেলেরা তাকে দেখতে পারতো না, তাই তারা তাকে মেরে ফেলতে চাচ্ছিল। কিন্তু এটা ম্যাডাম গার্ল দেখে জনকে বাঁচিয়ে নেয়, কারণ অন্যান্য ছেলেদের মতন জনকে দিয়েও আয়ের উৎস বের হতো। এদিকে জন ধীরে ধীরে বড় হতে লাগছিল। 5 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত সে কারোর সাথে তেমন কথা বলছিল না। তার ঘ্রাণ শক্তি খুবই তুখর ছিল, এমনকি দূর থেকে কিছু ছুঁড়ে মারত সেটারও ঘ্রাণ সে বুঝতে পারত। তারপর সে যখন আরেকটু বড় হয় তখন তার ঘ্রাণ শক্তি আরো বেশি তুখর হওয়া শুরু হয়। তারপর আমরা দেখতে পাই ম্যাডাম গার্ল জনের বয়স যখন 13 হয়ে যায় তাকে একটি চামড়ার কারখানায় বিক্রি করে দেয়। জনকে বিক্রি করে ম্যাডাম গার্ল যখন চলে যাচ্ছিল, দুঃখজনকভাবে ছিনতাইকারীদের কবলে পড়ে তার মৃত্যু হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই জন খুবই কঠোর পরিশ্রম করে সেই চামড়ার কারখানায়। আসলে এই চামড়ার কারখানায় কেউ বেশি দিন টিকতে পারে না, মূলত 5 বছরের বেশি কেউ টিকতেই পারে না, কিন্তু জন এখানে তার থেকে বেশি দিন টিকে যায়। এটা কারখানার মালিক দেখে তখন পুরস্কার হিসাবে জনকে পদোন্নতি দেওয়া হয়। তার কাজটি ছিল শহরে গিয়ে পণ্য ডেলিভারি করা। এতদিন সে দুর্গন্ধময় বিভিন্ন জায়গায় থাকতো, কিন্তু এখন সে শহরে এসে নতুন নতুন ঘ্রাণ পাচ্ছে। ঘ্রাণ নিতে নিতে হঠাৎ করে সে এক পারফিউমের দোকানের সামনে চলে যায় এবং সেই সময়ের সব থেকে জনপ্রিয় একটি পারফিউমের ঘ্রাণ সে পায়। ঠিক তখনই সে আরেকটি খুব জোরালো ঘ্রাণ পায়। তারপর সেই ঘ্রাণের দিকে সে এগিয়ে দেখে একটি ফল বিক্রেতা মেয়ের গায়ের থেকে আসছিল। পরে মেয়েটি পিছন ফিরে তাকিয়ে দেখে জন তার গায়ের ঘ্রাণ নিতে চাচ্ছিল। তো মেয়েটা প্রথমত একটু অবাকই হয়, পরে ভাবে সে হয়তোবা ফল চাচ্ছে তার কাছে। মেয়েটি তাকে ফল সাধে, কিন্তু আমাদের জন তো ফল চায় না, সে তো তার ঘ্রাণে পাগল উন্মাদ হয়ে গিয়েছে। জন মেয়েটির পিছন থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে, তাই সে খুবই কাছে চলে যায় মেয়েটির। মেয়েটি পিছে ফিরে দেখে জন তার খুবই কাছে, আর এটা দেখে মেয়েটি খুবই ভয় পেয়ে যায়। তাই সে চিৎকার দিয়ে ওঠে, আর সাথে সাথে জন তখন তার মুখ চেপে ধরে। কিন্তু বেশিক্ষণ চেপে ধরার কারণে মেয়েটি সেখানেই মারা যায়। মেয়েটি মারা যাওয়ায় জনের ন্যূনতম পর্যন্ত খারাপ লাগে না,
বরং সে মেয়েটির সেই ঘ্রাণের কথাই ভাবতে থাকে। আর ধীরে ধীরে মেয়েটির শরীর থেকে সেই ঘ্রাণ চলে যেতে লাগছিল। আর এটা দেখে জন খুবই পাগলের মতো করছিল যে ঘ্রাণটা কেন চলে যাচ্ছে, কারণ সে চাচ্ছিল ঘ্রাণটাকে ধরে রাখার জন্য। তখন সে ভাবা শুরু করে কেন সে পাগলের মতো তার জীবনযাপন করছে। সে তার ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া ঘ্রাণ ধরে রাখতে পারে এবং সে নিজেও খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। তখনকার সময় বালদিনী নামে একটা লোক পারফিউম তৈরি করত আর তার খুবই নাম ডাক ছিল। তার নিজস্ব একটি দোকানও ছিল, কিন্তু একটা সমস্যা ছিল, তখনকার নতুন নতুন যারা পারফিউম বানাতো তাদের সাথে বালদিনী সেই পুরাতন প্রযুক্তি দিয়ে পেরে উঠতো না, যার কারণে তার দোকান বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড়ায়। কিন্তু সে তার অভিজ্ঞতা দিয়ে তারপরও চেষ্টা করতে থাকে। পরে সে হতাশ হয়ে যায়। ঠিক এমন সময় জন বালদিনীর অর্ডারের চামড়া দিতে আসে। আর জন আসার সময় মনে মনে এটা ভেবে রাখে যে ওখানে গিয়ে যে কোনোভাবেই হোক না কেন বালদিনীকে তার পটাতে হবে। পরে আমরা দেখতে পাই বিখ্যাত পারফিউম অ্যামোরেন সাইকি তৈরি করার একটি ধারণা দেয়, কিন্তু এদিকে বালদিনী এটা শুনে হেসে উড়িয়ে দেয়। সে জনের কথা পাত্তাই দেয় না। অবশেষে অনেকবার বলার পর বালদিনী জনকে একটা চান্স দিয়েই দেয়। পরে জন অবশ্য বালদিনীকে একটি পারফিউম বানিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই পারফিউমটা বালদিনী যখন তার নাকের কাছে নেয় এবং ঘ্রাণ নেওয়ার পর পাগল হয়ে যায় আর চিন্তা করতে থাকে কিভাবে বানালো এটা। তারপর সে সোজা জনের সেই চামড়ার কারখানায় চলে যায় এবং সেখান থেকে তাকে দ্বিগুণ দামে কিনে নিয়ে আসে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, যখন সেই চামড়ার ব্যবসায়ীর কাছে ম্যাডাম গাল তাকে বিক্রি করেছিল, সেও মারা গিয়েছিল। আর এখন চামড়ার ব্যবসায়ীও মারা যায়। জন যখন তার মালিককে ছেড়ে চলে আসে, ঠিক ওই সময় তার মালিকও কেন জানি মারা যায়। বালদিনী তার ল্যাবে জনকে নিয়ে আসে। তখন দুজনে মিলে পরামর্শ করে নতুন নতুন পারফিউম বানায়। ধীরে ধীরে বালদিনীর সেই পারফিউমগুলো মানুষও পছন্দ করতে থাকে। এভাবে খুব ভালোভাবেই বালদিনীর পারফিউমের বিজনেস চলছিল। তাই খুশি হয়ে বালদিনী কিভাবে ভালোভাবে পারফিউম বানাতে হয় সেই স্তরগুলো জনকে শিখাচ্ছিল। বালদিনী জনকে বলে, দেখো, একটি পারফিউমের প্রধান 3টি স্তর থাকে আর প্রতিটি স্তরে 4টি করে কেমিক্যাল থাকে। টোটাল 12টি কেমিক্যাল মিক্সড করে একটি পূর্ণাঙ্গ পারফিউম তৈরি করা হয়। বালদিনী তখন আরো বলে, এই 12টি কেমিক্যাল ছাড়া আরো একটি কেমিক্যাল আছে। টোটাল 13টি কেমিক্যাল একসাথে করে তুমি যদি পারফিউম বানাতে পারো তাহলে পৃথিবীর সব থেকে সুগন্ধময় পারফিউম এটাই হবে। আর সেটা যদি তুমি বানাতে পারো তাহলে পুরো পৃথিবীর মানুষ তোমার গোলাম হয়ে যাবে। আর সেই পারফিউমে ঘ্রাণ যে নিবে তার মনে হবে সে স্বর্গে বাস করে। এসব কথা বলার পরে লাস্টে বালদিনী আবার এটাও বলে যে পৃথিবীর কারো পক্ষে সম্ভবই না সেই 13 নম্বর কেমিক্যালটি তৈরি করা। তখন আমরা দেখতে পাই জন অবশ্য চিন্তায় পড়ে যায়, কিন্তু সে তো নাছোড়বান্দা। সে ভাবতে থাকে আমি যে করেই হোক এই 13 নম্বর কেমিক্যালটি বানিয়ে ছাড়বই। জন তখন বালদিনীকে জিজ্ঞাসা করে আমি কিভাবে কোনো ঘ্রাণকে ধরে রাখতে পারি, যাতে করে কোনো ঘ্রাণ সংরক্ষণ করার পরে সেটা যাতে শেষ না হয়ে যায়। পরে আমরা দেখতে পাই বালদিনী তার বানানো মেশিন জনকে দেখায় আর বলে আমি এই মেশিনের দ্বারাই ঘ্রাণকে ধরে রাখতে পারি। বালদিনী তারপরে প্রায় 10,000-এর মতো গোলাপকে সিদ্ধ করে সেই মেশিনের ভিতরে দেয় এবং দেখায় কিভাবে সে ঘ্রাণ সংরক্ষণ করতে পারে। এদিকে আমরা দেখতে পাই জন কিছু আসবাবপত্র এবং লোহা সামগ্রী কুড়িয়ে সেই মেশিনটার ভিতরে দেয়, সাথে বালদিনীর বিড়ালটাকেও দিয়ে দেয়। আর এটা দেখে বালদিনী খুবই রেগে যায় আর বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি। পরের সিনে আমরা দেখতে পাই জন খুবই অসুস্থ থাকে। পরে বালদিনী তাকে ভালো ডাক্তার দেখায় এবং সুস্থ করার চেষ্টা করতে থাকে, কারণ এখানে বালদিনীরও লাভ আছে। বালদিনী জনের দ্বারা তার পারফিউমের দোকানটা খুব ভালোভাবেই চালাচ্ছিল। এ থেকে বালদিনী খুব লাভবানও হচ্ছিল, যার কারণে সে চায় না জন অসুস্থ থাকুক। পরে জন সুস্থ হয়ে আবারও বালদিনীকে জিজ্ঞাসা করে আমি কিভাবে ঘ্রাণকে ধরে রাখতে পারবো, এটা কি সম্ভব? তখন বালদিনী বলল না, এটা আমিও জানি না কিভাবে ধরে রাখতে হয়, কিন্তু একটা জায়গা আছে, পৃথিবীর অন্যতম জায়গা গ্রাসে শেখানো হয়। তখন জন বলে আমি সেই গ্রাসে গিয়ে এই পদ্ধতিটা শিখতে চাই। বালদিনী বলে আমি তো তোমাকে সেখানে যেতে দিব না। পরে অবশ্য যেতে
যেতে দিতে রাজি হয় আর বলে এক শর্ত আছে, সেটা হলো তোমাকে 100 পারফিউম বানিয়ে দিয়ে যেতে হবে। এদিকে জন মনে মনে ভাবে, তুমি 100 কেন, 1 লাখের কথা বললেও আমি তোমাকে বানিয়ে দিতাম, কারণ সে খুবই আগ্রহ তার সেই 13 নম্বর ফর্মুলাটি শেখার জন্য। এতে বালদিনী খুবই খুশি হয়, চিন্তা করতে থাকে অনেকগুলো ফর্মুলা আমি আবার পেয়ে গেলাম। আর ঠিক ওই সময় জন বালদিনীর কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণে তার বাড়ি ভেঙে ধসে পড়ে যায় আর বালদিনী সেখানেই মারা যায়। আর এবারই প্রথমবার আমরা দেখতে পাই জন তার মালিক ছাড়া একা একা কোথাও যাচ্ছে। হাঁটতে হাঁটতে কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছিল না। পরে হঠাৎ করে সামনে একটি গুহা পড়ে যায়। সেই গুহার ভিতরে কোনো ঘ্রাণই ছিল না। হঠাৎ করে সে তার নিজের শরীরকে শুঁয়ে দেখে তার শরীরে কোনো ঘ্রাণই নেই। সে তখন আশ্চর্য হয়ে যায় যে আমার নিজস্ব কোনো ঘ্রাণ নেই। অবশ্য তাতে তার কোনো টেনশনই ছিল না। সে ভাবতে থাকে আমি পৃথিবীর সব থেকে সুঘ্রাণওয়ালা পারফিউম তৈরি করতে যাচ্ছি। পরে জন আবারও হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে গ্রাস শহরের কাছাকাছি গিয়ে হঠাৎ করে একটা খুব জোরালো ঘ্রাণ পায় সে। চিন্তা করতে থাকে এই ঘ্রাণটা কার। পরে তাকিয়ে দেখে একটি মেয়ে, ওর নাম হচ্ছে লরা। আর এই মেয়েটির মধ্যেও ঠিক তেমনই ঘ্রাণ পায় যেমনটা সেই ফল বিক্রেতা মেয়ের শরীর থেকে আসছিল। তখন সে পিছু করতে করতে এই মেয়েটির বাসা পর্যন্ত চলে যায়। আর এই মেয়েটি গ্রাস শহরের অত্যন্ত ধনী পরিবারের একটি মেয়ে ছিল। ওর বাবার নাম ছিল অ্যান্থনি। পরে আমরা দেখতে পাই জন বালদিনীর দেওয়া ঠিকানায় এসে একটি মহিলার কারখানায় একটি চাকরি পায়। সে এখানে থেকে প্রাণীর চর্বি থেকে কিভাবে পারফিউম তৈরি করতে হয় সে দুটোর ফর্মুলা সে শিখে নেয়। আর এই দুটো পদ্ধতির মধ্যে একটি পদ্ধতিকে সে পরীক্ষা করার জন্য ওই শহরের সুন্দরী একটি মেয়েকে সে হত্যা করে। এরপর ওই মেয়েটিকে সেই প্রাণীর চর্বির সাথে মিশিয়ে সিদ্ধ করে। কিন্তু এখানে তার প্রথম এক্সপেরিমেন্টটি ব্যর্থ হয়। কিন্তু এখানে তো জন খুবই জিদ্দি এবং তার লক্ষ্যে সে অটুট ছিল। তার হিসাব সে তো পৃথিবীর সব থেকে সেরা পারফিউম বানিয়ে ছাড়বেই। এরপর আমরা দেখতে পাই জন ওই শহরের পতিতাকে ভাড়া করে, কারণ সে তার দ্বিতীয় এক্সপেরিমেন্টটিও করতে চাচ্ছে। জন সেই পতিতার গায়ে প্রাণীর চর্বি লাগাচ্ছিল। আর এগুলো দেখে পতিতাটা বলল, তুমি এগুলো কি করছো? জনের কাজে বাধা দিল। আর এটা দেখে জন খুবই রেগে যায় আর তখন পিছন থেকে গিয়ে পতিতাটার মাথায় মেরে সেখানেই মেরে ফেলে। এরপর মহিলাটির পুরো শরীরে প্রাণীর চর্বির প্রলেপ লাগিয়ে দেয় আর পরে আবার দা দিয়ে সেই চর্বিগুলো তুলেও নেয়। আর এবারই তার সেই দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে পারফিউম বানাতে সে সক্ষম হয়। তার পাগলামির মাত্রাটা আরো বেড়ে যায়, কারণ তার মাথায় এখন ঘুরছে সেই 12টি বোতল পারফিউম দিয়ে ভরতে হবে। এরপর আমরা দেখতে পাই অ্যান্থনি তার বাসায় অনেক বড় একটি অনুষ্ঠান রেখেছে, কারণ সেদিন তার মেয়ের জন্মদিন ছিল। অনুষ্ঠান শেষে লরা তার বান্ধবীদের সাথে গল্প করছিল, কিন্তু পাশে দুটো যমজ বোনকে জন আবার খুন করে ফেলে। খুন করে সেই দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে সে তাদের শরীর থেকে পারফিউমের ফোঁটা বের করে বোতলে সংগ্রহ করে। আর এরপর থেকে ওই মহলের যত সুন্দরী মেয়ে আছে সবাইকে একে একে মেরে সে তার পারফিউমের বোতলগুলো ভর্তি করছিল। আর মেয়েগুলোকে মেরে সে বিভিন্ন নালা ডোবাতে ফেলে দিত। এমন অবস্থায় সেই লাশগুলো পানির উপরে ভেসে উঠত আর এগুলো সেই গ্রামের মানুষরা দেখে ফেলে। পরে দেখে পুরো গ্রামের ভিতরে একটি আতঙ্ক ছড়িয়ে যায়। এমন অবস্থায় ওই শহরের ধর্মগুরু যে ওনার কাছে সবাই বিচার দেয় আর বলে আমরা কি করতে পারি। তখন সবাইকে একটি সভায় ডাকা হয় আর বলা হয় খুনিকে যে করেই হোক আমাদের খুঁজে বের করতেই হবে। আর বিভিন্ন ধরনের প্ল্যানিং চলছিল সেখানে। ঠিক ওই সময় একটি লোক দৌড়ে একটি চিঠি নিয়ে আসে। ধর্মগুরু চিঠিটি পড়ে দেখে ওখানে লেখা আছে সেই খুনিটি ধরা পড়েছে। আর এই কথাটি শুনে তারা সবাই সেখানে অনেক খুশি হয়ে যায়। কিন্তু না, আসলে জন কি এত সহজেই ধরা পড়বে? কিন্তু এখানে আমরা মুভির টুইস্ট দেখতে পাই, এত সহজে সে তার স্বপ্নকে বিফলে যেতে দিবে না। তার চিন্তা ভাবনা, সে যদি তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পুরো পৃথিবীর সুন্দরী মেয়েদেরকে মেরে ফেলতে হয় তাও সেটা সে করবেই। তবুও সে পৃথিবীর সব থেকে সেরা পারফিউম তৈরি করে ছাড়বেই। পরে অ্যান্থনি সেই চিঠিটা আবার খুব ভালো করে পড়ে দেখে সেই চিঠিতে লাশগুলো যেভাবে নির্যাতন করে মারা হয়েছিল আর এখন জন যেভাবে লাশগুলোকে নির্যাতন করে মারে সেটার সাথে কোনোভাবেই মিল হয় না। আর এটা পড়ে অ্যান্থনি আবারও খুব টেনশনে পড়ে যায়। আর এদিকে
জন পুরো 12টা মেয়েকেই হত্যা করে ফেলে। তার পুরো 12টা বোতলই সে ভরে ফেলে, আর একটি মাত্র বোতল ভরতে হবে। আর এই একটি বোতল ভরার জন্য সে অ্যান্থনির মেয়ে লরাকে টার্গেট করে। আর তখন অ্যান্থনি লক্ষ্য করে দেখে শহরের যে 12টি মেয়ে মারা গিয়েছে তারা সবাই খুবই সুন্দরী ছিল, কিন্তু তাদের মধ্যে সব থেকে বেশি সুন্দর তার মেয়ে লরা। তখন আর তার বুঝতে বাকি থাকে না এর পরের টার্গেটই হচ্ছে তার মেয়ে। তখন অ্যান্থনি চিন্তা করতে করতে প্রায় পাগলের মতো হয়ে যায়, কারণ সে ভাবতে থাকে এখানে তো আর থাকা যাবে না। তখন সে চিন্তা করে তার মেয়েকে নিয়ে সে অনেক দূরে চলে যাবে। পরে একটি কুকুর একটি মৃত মেয়ের জামা মাটি থেকে টানাটানি করছে, এটা আবার একটি লোক দেখে ফেলে। তখন ওখানে মানুষ গিয়ে খুঁড়ে বের করে দেখে একে একে 12টি মেয়ের লাশ সেখানে পুঁতে রাখা ছিল। এটা জানতে পেয়ে পুলিশেরা হন্যে হয়ে জনকে খোঁজা শুরু করে দেয়। আর এদিকে অ্যান্থনি তার মেয়েকে নিয়ে অনেক দূরে কোথাও একটি হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিল। আর তখনই লরার ঘ্রাণ জনের নাকে যায়। তখন জনও তাদের পিছু পিছু দৌড় দেয়। এদিকে অ্যান্থনি অনেক দূরে চলে আসলেও তার মনের ভিতরে তার মেয়েকে নিয়ে একটু ভয় কাজ করছিল। তাই সে সেই হোটেল ম্যানেজারের কাছ থেকে পুরো হোটেলের রুম একাই নিজে বুক করে নেয়। রাতে ঘুমানোর সময় অ্যান্থনি তার মেয়েকে একটি রুমের ভিতরে ঢুকিয়ে বাহির থেকে তালা মেরে সেই চাবিটি তার নিজের কাছে রেখে দেয়। আর এদিকে গভীর রাতে জন অ্যান্থনির রুমে ঢুকে সেই চাবিটি চুরি করে লরার রুমে ঢুকে পড়ে, আর ঢুকে দেখে লরা ঘুমিয়ে আছে। পরের দিন সকালে ফ্রেশ হয়ে অ্যান্থনি তার মেয়ের রুমে গিয়ে যা দেখতে পেল তা পৃথিবীর কোনো বাবাই দেখার জন্য প্রস্তুত ছিল না। সে দেখলো যে লরা মৃত অবস্থায় খাটে পড়ে আছে, এমনকি তার মাথায় চুল পর্যন্ত নেই। তখন আর তার বোঝার বাকি থাকলো না সেই খনিটা তার মেয়েকে হত্যা করে ফেললো শেষ পর্যন্ত। আর ওইদিকে জন পৃথিবীর সবথেকে সেরা পারফিউম বানানোর প্রসেসিং চলছিল তখন, কারণ সেই 13 নম্বর কেমিক্যালটি সে এখন মিক্স করতে যাচ্ছে। আর এটার জন্য সে খুবই খুশি, কারণ তার সেই স্বপ্ন এখন পূরণ হতে যাচ্ছে। সেই 13 নম্বর কেমিক্যালটি মিক্সড করে পৃথিবীর সবথেকে সেরা পারফিউম সে তৈরি করে ফেলে। ওই মুহূর্তে কিছু পুলিশ চলে আসে সেখানে তাকে ধরার জন্য। তারা বন্দুক তাক করে জনকে বলে, তুমি আত্মসমর্পণ করো। তখন জন 2 হাত তুলে আত্মসমর্পণ করে নেয়। তাহলে কি জনের সেই স্বপ্ন পূরণ আর হলো না? আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, নাকি সে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসতে যাচ্ছে? তো এরপর নিয়ে যাওয়া হয় আমাদের মুভির শুরুর দিকে, যেখানে জনের সাজার শাস্তি দেওয়া হচ্ছিল। এমন এক খুনির মৃত্যু দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ সেখানে জড়ো হচ্ছিল। এদিকে জল্লাদও রেডি জনকে শাস্তি দেওয়ার জন্য। আর জন তখন আস্তে করে চুপি চুপি ভাবে সেই পারফিউম তার গায়ে একটু লাগিয়ে নেয়। তারপর সে গাড়ির থেকে নেমে সেই ফাঁসির মঞ্চের দিকে যেতে থাকে। কিন্তু অবাক করা বিষয়, সেখানে সবাই তাকে দেখে ভালোবাসার চোখে তার দিকে সবাই তাকাচ্ছিল। বোঝাই যাচ্ছে না তাকে সবাই এখানে মারার জন্য আসছিল। জন সেই ফাঁসির মঞ্চে ওঠার সাথে সাথেই জল্লাদ তার সামনে হাঁটু গেড়ে বসে বলে, এই ছেলেটি একদম নিষ্পাপ, তার কোনো দোষই নেই। আসলে এগুলো সবই হলো সেই পারফিউমের কামাল। জন রুমালের মধ্যে পারফিউম লাগিয়ে রুমালটি আকাশে ছুঁড়ে মারে, আর তখনই সেই পারফিউমের ঘ্রাণে সবাই সেখানে বেহুশ হয়ে যায়। এমনকি ধর্মগুরুও সবাইকে বলতে থাকে, এটি হলো আমাদের ফেরেশতা, ওই হচ্ছে আমাদের ফেরেশতা, ও কখনোই খুন করতে পারে না। এমনকি লরার বাবাও বলে, তুমি নিষ্পাপ, তোমার কোনো দোষই নেই, এ বলে জনের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর এদিকে সবাই সেই পারফিউমের ঘ্রাণে পাগল ও উন্মাদ হয়ে লজ্জা শরম ভুলে সবাই একে অপরকে সেখানেই ভালোবাসতে শুরু করে। আর এটা দেখেই জন প্রথমবারের মতো নিজের ভালোবাসার অভাবটা বুঝতে পারে। আর ভাবতে থাকে, প্রথমে যেই ফল বিক্রেতা মেয়েটাকে মেরেছিল সে তার ভালোবাসার একটি মানুষ হয়ে থাকতে পারত, কিন্তু সে সেটা না করে ওই মেয়েটাকে বাদেও আরো অনেকগুলো মেয়েকে হত্যা করেছে। এগুলো ভেবে অনেক কষ্ট পায়। আর তখন সেখান থেকে চলে যায়। আর ভাবতে থাকে তার কাছে এমন একটি পারফিউম আছে যেটা দিয়ে কিনা সে পুরো পৃথিবীটাকে তার গোলাম বানিয়ে নিতে পারবে। আরো ভাবে যে এই পারফিউম তাকে সবকিছুই দিতে পারবে, কিন্তু যতক্ষণ তার ঘ্রাণ থাকবে ঠিক ততক্ষণই তাকে সবাই ভালোবাসবে। সেই পারফিউমের ঘ্রাণ শেষ, তখন আর কেউ তাকে ভালোবাসবে না। তখন সে ভাবতে থাকে এই কৃত্রিম ভালোবাসা দিয়ে সে কি করবে। সে হাঁটতে হাঁটতে একটি বাজারে চলে যায় যেখানে তার জন্ম হয়েছিল। পুরো পারফিউমের বোতলটি
জনের মাথায় ঢেলে দেয়। আর সেই পারফিউমের ঘ্রাণে ওখানকার সবাই আত্মহারা হয়ে জনের শরীর থেকে ঘ্রাণ নিতে নিতে জনের জামা কাপড়ের সাথে সাথে তার শরীরের বিভিন্ন অংশ তারা ছিঁড়ে ফেলে, আর সাথে জনও সেখানে মারা যায়।